হঠাৎ করে ক্যান্টনমেন্টে তৎপরতা, এমন অবস্থায় সেনাপ্রধানের নতুন বার্তায় যেন ঘুম হারাম অনেকের। এবার সরাসরি অ্যাকশনে নামার ঘোষণা দিলেন সেনাপ্রধান। ডক্টর ইউনূস পালিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে, আর ওয়াকারুজ্জামান আপনার ক্যান্টনমেন্টে উত্তপ্ত একটি পরিস্থিতি, যে কোনো সময় বিপ্লব হয়ে যেতে পারে, যে কোনো সময় সেনা কু হয়ে যেতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিতাড়িত করে ক্ষমতা দখল করতে পারেন, কিন্তু ইউনূস থাকবে না। ইউনূস কিন্তু অলরেডি পালাবার রাস্তা খুঁজছে, আমরা সবাই জানি সেটা। আমরা সবাই জানি যে মানে আমরা ডিসক্লোজ করি আর না করি যে রাষ্ট্রদূতরা দৌড়াদৌড়ি শুরু করেছেন। আমরা সবাই জানি যে যারা উপদেষ্টা আছেন অনেকেই এখন পালানোর রাস্তা খুঁজছে। এখন এই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, নেট দুনিয়ায় তোলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন কথা না বাড়িয়ে দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি। এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ইউনূস কিন্তু অলরেডি পালাবার রাস্তা খুঁজছে, আমরা সবাই জানি সেটা। আমরা সবাই জানি যে মানে আমরা ডিসক্লোজ করি আর না করি যে রাষ্ট্রদূতরা দৌড়াদৌড়ি শুরু করেছেন। আমরা সবাই জানি যে যারা উপদেষ্টা আছেন অনেকেই এখন পালানোর রাস্তা খুঁজছে। এখন এই পরিস্থিতিতে সেনাবাহিনী কি ভাবছে যে রাষ্ট্র ক্ষমতা ইউনূসকে রাষ্ট্র ক্ষমতা সেনাবাহিনীর হাতে দিয়ে চলে যাবে, নাকি এমন আরেকটা সিচুয়েশনে নিয়ে যাবে যে তারেক জিয়ার মতো কেউ এসে ক্ষমতা দখল করবে এবং যা যা হয়েছিল তার বাবার সময়ে ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। আমরা সেনাপ্রধানকে একবারই শুধু হুমকার দিতে দেখেছিলাম মঞ্জু ভাই, সেটি হচ্ছে তিনি বলেছিলেন এনাফ ইজ এনাফ। তারপরে আমরা দেখেছি তারা কেমন করে নিস্তেজ হয়ে গেল, তারপরে আর সেনাপ্রধানের কোনো আওয়াজই আমরা সেই অর্থে শুনতে পেলাম না, তাই না? তো এখন তিনি দেশকে রক্ষা করতে পারেননি, তিনি দেশের মানুষকে রক্ষা করতে পারেননি, এখন তার বাহিনীকে রক্ষা করতে পারছেন না। আপনি কি এখন চাপা উত্তেজনা দেখছেন, নাকি এটা একেবারে দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা নয় তো, নয় কি? এই বিষয় এটাকে আমি সরাসরি যুদ্ধ ঘোষণা দেখছি। আমি বলতে যাচ্ছি যে সেক্ষেত্রে চাপা উত্তেজনা আপনি কোথায় দেখছেন? না, এই সেনাবাহিনীর না, এইটাকে সেনাবাহিনীকে নিয়ে দেশের ক্ষমতাসীন মহল জনগণের বিরুদ্ধে সরাসরি একটি এনার্কি সৃষ্টি করতে চাচ্ছে, একটা এনার্কি পরিস্থিতি সৃষ্টি করে, যে গৃহযুদ্ধের হুমকি তারা বারবার করে দিয়ে আসছিল 14 মাস ধরে, সেরকম একটি এনার্কিক সিচুয়েশন ক্রিয়েট করতে চাচ্ছে। তো এনার্কি তো ছিলই, এটা আরো হবে। আমি আসলে মঞ্জু ভাইয়ের সাথে একমত এটা বিষয়ে। কারণটা হচ্ছে যে আপনি যদি প্যাটার্ন গুলো দেখেন একেবারে শুরু থেকে, হ্যাঁ ওয়াকারকে আমি জানি না আসলে কারা আওয়ামী লীগের পক্ষের ভাবতো, জাস্ট বিকজ সে ফ্যামিলি মেম্বার কাউকে বিয়ে করেছে তার মানে এটা না। কিছুদিন আগে আপনি হয়তো দেখেছেন শিবিরের মধ্যে থেকে একটা নিউজ স্প্রেড করছে যে তোমরা সাথী যারা শিবিরের তাদের সবাইকে গোপালগঞ্জে বিয়ে করার পরামর্শ দেওয়া হচ্ছে। এখন এগুলো এই প্রক্রিয়া কিন্তু অনেক আগে থেকেই চলমান। জামাতের অনেকেরই থাকে টেন্ডেন্সি থাকে ওদের সুন্দর সুন্দর ছেলে মেয়ে আওয়ামী লীগের বা বিএনপির নেতাকর্মী ওদের সাথে একটা সম্পর্ক তৈরি করার, ঠিক আছে? ওই প্যাটার্ন থেকে একেবারে 5ই আগস্টের পর সর্বপ্রথম যখন ওয়াকার মিডিয়ার সামনে আসে তখন কে ছিল তার পাশে? তখনই আসলে কি আমাদের বোঝা উচিত ছিল না যে ওয়াকার কার পক্ষে? সে যদি ছাত্রদের নিয়ে আসতো, ঠিক আছে, হ্যাঁ ছাত্ররা আন্দোলন করলো, ছাত্রদের সাথে নিয়ে আমি মিডিয়ার সামনে আসলাম, আমি দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছি, সেটা ভিন্ন বিষয়। সে উঠলো কার সাথে মঞ্চে? জামাতের নেতার সাথে, ঠিক আছে। এরপরে প্রথম যে সফরটা করলো সে কোথায় গেল? আমেরিকাতে গেল। এখন এগুলো তো সব হচ্ছে প্যাটার্ন, এবং একটার পর একটা এমন মাঝে মাঝে সে হচ্ছে ওই যে হুমকি ধামকির নাটক করে, এবং যখনই পরিস্থিতি একটু উত্তপ্ত হয়ে ওঠে আমরা লক্ষ্য করেছি যে সেনাবাহিনীর ভিতরেও যখন মুক্তিযুদ্ধের পক্ষের যারা অফিসার আছেন তারা যখন ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করেন তখন ওয়াকার এসে একটা মানে এমন একটা বক্তব্য দেয় বা এমন একটা কিছু বলে। আপনি দেখেন কতবার নাটক করেছে সেই ইয়ারটার, এই যে আপনার ওদের যে সভা হয় যেটা চিফ অফ স্টাফের সাথে, কতবার সেটা করে। লোকজন অনেকেই আশা নিয়ে প্রত্যাশা নিয়ে বসে থাকে যে হ্যাঁ কিছু একটা হবে, কিছু একটা হবে। আমি বারবারই বলে এসেছি যে না, ওয়াকার আমাদের পক্ষের কেউ না। ওয়াকার হচ্ছে সেই ধুরন্ধর ব্যক্তি, আমার মনে হয় বাংলাদেশের সেনাবাহিনীর ইতিহাসে তার নাম লেখা থাকবে এই কারণে যে সে সেই ধুরন্ধর ব্যক্তি। সে 14 মাস ধরে আজকে পর্যন্ত কেউ তার চরিত্র বুঝতে পারেনি ঠিক মতো। আমরা এখনো ডিসকাস করছি কে ওয়াকার, তার ডিসকাস করার চেষ্টা করছি, যে হ্যাঁ বোঝার চেষ্টা করছি তাকে। এবং ওয়াকার সেই ব্যক্তি যে এখন পর্যন্ত প্রতিটা ধ্বংসযজ্ঞের পেছনে আমাদের মুক্তিযুদ্ধের স্থাপনায় বলেন, ওয়াকারের পক্ষে কি আপনার কি মনে হয় কি সম্ভব ছিল না যে 2000 লোককে পাঠিয়ে বঙ্গবন্ধুর যে 32 নম্বরের যে বাড়ি সেটা রক্ষা করা ছিল? কিন্তু না, দেখা গেল কি যে শেষ মানে এটা তো জেনে শুনে আমরা দেখতে পাচ্ছি যে লাইভে পিনাকির মতো লোকজন, ইলিয়াসের মতো লোকজন লাইভে এসে উস্কানি দিয়ে এটা করাচ্ছে। এখন যে যুদ্ধের স্মৃতি এমন কিছু একটা সেনাবাহিনীর কারণে রক্ষা পেয়েছে গত 14 মাসে। তারা কি রক্ষা করেছে? তারা একমাত্র ইউনূসের যে গদিটা, সেই গদিটা রক্ষা করেছে। ইউনূসকে কতদিন ক্ষমতা রাখা যায়, কত দীর্ঘ সময় ক্ষমতা রাখা যায়, কত দীর্ঘ সময় ধরে আমেরিকান বেসগুলো এস্টাবলিশ করে দেওয়া যায়, কত দীর্ঘ সময় ধরে করিডোর এস্টাবলিশ করে দেওয়া যায়, এসব সার্জিসকে গোপালগঞ্জ থেকে রক্ষা করেছে। হ্যাঁ দেখেন, হাসনাত সার্জিসকে গোপালগঞ্জের মতো জায়গা থেকে যদি বের করে নিয়ে আসতে পারে সেনাবাহিনী, গোপালগঞ্জে যেখানে আপনার মানে দেখেছেন হয়তো গোপালগঞ্জে কিন্তু সেদিন আওয়ামী লীগ ছিল না। গোপালগঞ্জের মানুষ এমন যে গোপালগঞ্জ বঙ্গবন্ধু, আপনি সেখানে যদি মানে বিএনপিও করেন জাতীয় পার্টিও করেন, সবাই হচ্ছে বঙ্গবন্ধু মানে বঙ্গবন্ধু একটা, এটা আমার গ্রামের ছেলে, এটা আমার দেশের ছেলে, এটা আমার শহরের ছেলে, এই হিসেবে সবাই সাধারণ মানুষ সেদিন রাস্তায় নেমে এসেছিল। তাদের মাঝখান থেকে যদি সেনাবাহিনী হাসনাত সার্জিসকে তুলে নিয়ে আসতে পারে, বঙ্গবন্ধু 32 নম্বর ঢাকায় ক্যান্টনমেন্ট রেখে আমরা রক্ষা করতে পারি না। এমনিতে আমরা দেখি যে দেখুন দেশের বাইরে থেকে এই যে পিনাকি, তারপরে ইলিয়াস, তারপরে কনক সারওয়ার, এরা খুব উস্কানি দেয় সেনাবাহিনীকে নিয়ে, যা তা বলে।
এবং বিভিন্ন রকম প্রেসক্রিপশন দেয়, কোনটা ধ্বংস করতে হবে, কোনটা রাখতে হবে, কোথায় কি কর্মকাণ্ড পরিচালনা করে, তাদের বিভিন্ন রকম প্রেসক্রিপশন, এবং সেগুলোর পরিপ্রেক্ষিতে আইএসপিআর আবার বিবৃতিও দেয়। মানে কত একটা অদ্ভুত ঘটনা। হ্যাঁ, তো সেনাবাহিনীর এই দুরবস্থার কারণটা কি? যাহা রটে তাহা কিছুটা বটে, এই প্রবাদটাই আজ সবচেয়ে মানায় ডক্টর ইউনূসের ক্ষেত্রে। রাজনীতি যেভাবে ঘুরছে তাতে এখন আর তর্কের অবকাশ নেই যে ইউনূস নিজে বা তার উপদেষ্টারা শেখা করতে হচ্ছে। দুঃখজনক। ডক্টর ইউনূস কিছুদিন আগে একটি সাক্ষাৎকার দিয়েছেন মেহেদী হাসানকে, বিখ্যাত সাংবাদিক। সাক্ষাৎকারে তিনি যেভাবে আওয়ামী লীগকে ফেরানোর পক্ষে ইঙ্গিত দিয়েছে তা আসলে তার রাজনৈতিক দিক বদলের প্রকাশ। পশ্চিমা মহলে যারা আগে ইউনূস প্রকল্পে বাজি ধরেছিল তারাও এখন বুঝতে শুরু করেছে যে শেখ হাসিনাকে বাদ দিয়ে বাংলাদেশে ক্ষমতার ভারসাম্য রক্ষা করা অসম্ভব। বিদেশিরা তাই আবার আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ শুরু করেছে বা করছে। এই দৃশ্যপট নতুন নয়। 2007-8 সালের কথা স্মরণ করি চলুন। 1-11 সরকারও এরকম এক সময় ফাঁদে পড়েছিল, যখন নিজের তৈরি শক্তিশালী প্রশাসনিক কাঠামোই শেষে তাদের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল। তখনকার তত্ত্বাবধায়ক সরকারের কুশীলবরা ফখরুদ্দিন আহমেদ, জেনারেল মঈনুদ্দিন আর তাদের চারপাশের উপদেষ্টা বৃত্ত একটা সময় ভেবেছিল দুই দলকেই, আওয়ামী লীগ এবং বিএনপি, চিরতরেই রাজনৈতিক মাঠ থেকে সরিয়ে দেওয়া যাবে। রুই কাতলা নেতারা জেলে, মাঠে যৌথ বাহিনীর তল্লাশি, দুদকের অন্ধ দৌড়, টিআইবি, সুজনের তথাকথিত সংস্কার নাটক, সব মিলে সেই সময়ের বাতাসে ছিল এক ধরনের অচিন্তনীয় দমন নীতি। সেই সরকারের তখন ক্ষমতার পরিধিতে ছিলেন ইউনূসও। তার সেই সময় রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা ছিল তথাকথিত সংস্কারের রাজনীতির অংশ। উদ্দেশ্য ছিল এমন একটি নতুন রাজনৈতিক কাঠামো তৈরি করা যেখানে শেখ হাসিনা এবং খালেদা জিয়া উভয়ই প্রান্তিক হয়ে পড়েন, মাইনাস হয়ে যান, আর রাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকবে তথাকথিত নাগরিকদের হাতে, যা বাস্তবে ছিল মার্কিন ছায়ানীতির প্রতিফলন। আপনাদের একটি ভিডিও দেখাই, আপনারা বুঝতে পারবেন যে একই কাজ হচ্ছে এই সময়েও। আমেরিকা এই জটিল মালটা আমাদের জন্য পাঠিয়ে দিয়ে বাংলাদেশকে বাঁচাতে এসেছি। এই সময়েও ওই বদিউল আলম মজুমদার, সুজন, আলী রিয়াজ এরা আমেরিকা থেকে এসে এই কাজই করছে। ফখরুদ্দিন মঈনুদ্দিনরা প্রথমে ভেবেছিলেন আমেরিকান প্রেসক্রিপশন মেনে সংস্কার আবৃত হয়ে আওয়ামী লীগ এবং বিএনপি সাথে ইউনূসের নাগরিক দল, এই তিন মিলে এক ধরনের পাতানো নির্বাচনের মধ্য দিয়ে তারা ক্ষমতা টিকিয়ে রাখতে পারবেন। কিন্তু সময় যত গড়িয়েছে তারা বুঝেছে যে শেখ হাসিনাকে বাদ দিয়ে কোনো রাজনৈতিক বাস্তবতা তৈরি করা সম্ভব নয়। মাঠ পর্যায়ের আওয়ামী লীগ তখনও গোড়ার মতো শক্ত, মানে ভয়ঙ্কর একটি শক্তিশালী রাজনৈতিক দল। শেখ হাসিনা জেলেও ছিলেন কিন্তু তার প্রভাব ছিল অটুট। ফখরুদ্দিন এবং মঈনুদ্দিন দুজনেই শেষ পর্যন্ত মনে করছিলেন যে এই অবস্থায় দেশে থাকা মানে রাজনৈতিক। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।